এই কি বললি? কি বললি বল, মাথা গরম হওয়ার আগে বল। এই নবাবের মাথা গরম হবে। ওই তোমার মাথা গরম ছেলে কোথায়? নবাবের কথা বলছো? তোমার আরো কয়েকটা ছেলে আছে নেই? থাকলে তো ভালোই হতো, ওই এক সন্তানের জন্য এত অস্থির থাকতে হতো না। ঠিকই বলেছ, নবাবকে নিয়ে আমারও খুব চিন্তা হচ্ছে। এত মাথা গরম, কখন কি করে বসে সবসময় দুশ্চিন্তায় থাকে। কি ব্যাপার মা বাবা, তোমরা দুজনে মিলে আমার নামে বদনাম করছো? তুই এমন কোন ভালো কাজ করেছিস যে বদনাম না করে তোর সুনাম করু? বাবা, তোমার এই কথা শুনে আপাতত কিন্তু মেজাজ গরম হয়েছে। বেশি কিছু বলো না, মাথা গরম হয়ে যাবে কিন্তু। হ্যাঁ যাবেই তো, এটা তো তোর এখন নিত্য নৈমিত্তিক অসুখ। মা বাবা, তোমাদের যা খুশি তাই বলো, আমার 20,000 টাকা লাগবে। টাকা দাও বাবা। টাকা দিয়ে তুই কি করবি শুনি? উত্তরপাড়ার গণেশের মেয়ের বিয়ে, একটু সাহায্য করতে হবে। বুঝলাম না, তুই কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সাহায্য করার দায়িত্ব নিয়ে বসে আছিস? ও বাবা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই তো আমরা মানুষ, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। কিন্তু কালকে না তোকে আমি 25,000 টাকা দিলাম, সে টাকা কোথায়? বাবা, ও টাকা তো আমি কৃষক গণি চাচাকে দিয়ে দিয়েছি। বেচারা গত বর্ষায় 10,000 টাকা ধার নিয়েছিল সুদখোর বাসেদ মিয়ার কাছ থেকে। সেই টাকা এখন সুদে আসলে হয়েছে 26,000 টাকা। তোমার দেয়া 25,000 টাকা, আর আমি আমার নিজের পকেট থেকে আরো 1,000 টাকা দিয়ে সুদখোর বাসেদের সেই টাকাটা পরিশোধ করেছি। আচ্ছা বলো তো বাবা, যে গরুর বাজার মূল্য এখন 1 লক্ষ টাকার উপরে, সুদখোর বাসেদ সেই গরুটা মাত্র 26,000 টাকার জন্য নিয়ে নিতে চেয়েছিল। আচ্ছা তুমি বলো বাবা, এটা কি মানা যায়? তাও আবার তোমার নবাবের সামনে থেকে। এটা কি মানা যায় বাবা? মানা যায় না। আচ্ছা বাবা, কাজটা ভালো করে নি। অবশ্যই ভালো একটা কাজ করেছিস, তবে টাকা না তুই যদি নিজে উপার্জন করে তারপর দিতি, তাহলে বুঝতে পারতে ফসল ধানের কত চাপ। ধান চালের হিসাব করার জন্য তো তোমরা আছোই বাবা। আচ্ছা দাও, এখন আমাকে টাকাটা দাও। টাকাটা আমি তোকে দিচ্ছি, কিন্তু শেষবারের মতো। এরপর কিন্তু আর কখনোই এই বাপের টাকা নিয়ে বাইরের মানুষের পেছনে ঢেলে দিতে পারবি না। বাইরের মানুষের পেছনে টাকা ঢেলে দেওয়ার জন্য তোমার কাছ থেকে টাকা নিব কি নিব না, সেই গ্যারান্টি কিন্তু বাবা আমি দিতে পারবো না তোমাকে। আমি আর কারো কোনো কথা শুনতে চাই না, আমি টাকাটা এনে দিচ্ছি। কিন্তু বাবা, একটা কথা মনে রাখিস, এই যে টাকাগুলো নিচ্ছিস এইভাবে নষ্ট করবি না বাবার টাকা। তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। দাও মা দাও, সময় মতো যদি মানুষের উপকারই না করতে পারি এ টাকা দিয়ে, তাহলে আমার টাকার কি লাভ? এই নে টাকা। ও ধন্যবাদ বা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। গণেশ দা, গণেশ দা, গণেশ দা কি বাড়িতে আছেন? নমস্কার নবাব দা। আসলে ভাবতেছি তুমি মানুষ না দেবতা। গণেশ দা, এ আপনি কি বলছেন? দেবতা হবার যোগ্যতা কি আমার আছে? আমি হইলাম মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ। দেখো দাদা, মানুষের মধ্যেই আল্লাহর বসবাস, মানুষের মধ্যেই দেবতার বসবাস। দাদা, মেয়ের বিয়েতে যে উপকার করছো তুমি, সে উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। ভগবান তোমায় মঙ্গল করুক, ভগবান তোমায় মঙ্গল করুক দাদা। আরে সমস্যা নেই, আপনি আপনার কাজ চালান।
মালটা হেব্বি। বল তুই ওই মেয়েটাকে কি বলেছিস? বল তুই ওই মেয়েটাকে কি বলেছিস? নব ভাই, আমি ওকে কিছু বলিনি, ওকে ডেকে জিজ্ঞেস করুন। এই মেয়ে, এই দিকে আসো। এই বলুন তো, আমি আপনাকে কিছু বলছি? হ্যাঁ নবাব ভাই, উনি তো আমাকে কিছুই বলেনি, বললে তো আমি শুনতে পেতাম। আরে যার জন্য করি চুরি সেই বলে চোর। আপনি চুপ করুন এবং শুনুন, ও বলেছে এবং নিজের মুখেই বলবে, ঠিক আছে? এই এই কি বলেছিস? বল বল বল, এখনো সময় থাকে, বল। তা না হলে যদি এই নবাবের মাথা গরম হয় তাহলে তোদের লাশের জানাজা এখানেই হবে। বল বল কি বলেছিস, বল। ও ভাই বলছি কি বলছি বলি? হ্যাঁ ভালো করে কয়ে দে। আমি বলছি ভাই, খুব বলছি মালটা হেভি ভাই, মাফ করে দেন ভাই, বলেই যে আমার ভাই, আর বলবো না আর ভাই, কি আর বলবো না। আরে বদমাস, একটা মেয়েকে যদি তোরা মাল বলিস তাহলে মালপত্রে তোরা কি বলবি? হ্যাঁ বল, তোরা কি বলবি? কিভাবে একটা মেয়েকে সম্মান দিতে হয় সেটা জানিস না? নব ভাই আমাকে ক্ষমা করে দিন, আর বলবো না কোনোদিন, প্লিজ নব ভাই। নবাব কখনো কারো কাছে ক্ষমা চায় না, ক্ষমা করেও না। ক্ষমা যদি তোদের চাইতে হয় তাহলে তোদের ওই রানী আপার কাছে যে ক্ষমা চা, যা ক্ষমা চা। আপা প্লিজ আপা, আমাকে ক্ষমা করে দিন, এরকম ভুল আর করবো না, জীবনে করবো না আপা। আচ্ছা যাও, তবে ভবিষ্যতে যেন কোনো মেয়েকে আর ডিস্টার্ব করো না। ঠিক আছে আপা, চলে যাও এক্ষুনি। ঠিক আছে নব ভাই, আসসালামু আলাইকুম। গো আউট ফ্রম হিয়ার, গো। দাঁড়ান, শুনুন, ইপটিজিং এর জন্য শুধু ছেলেরাই দায়ী না, শুধু ছেলেদের দই ধরলেই চলবে না, এর জন্য মেয়েরাও দায়ী। আপনি এভাবে খোলামেলা চলছেন, ছেলেদের নজর তো আপনার উপর পড়বেই। ভবিষ্যতে গায়ে অবশ্যই ওড়না দিয়ে চলবেন, কথাটা মনে থাকে যেন। আর যদি মনে না থাকে, এই নবাবের মাথা গরম হবে, আর নবাবের মাথা গরম হলে আপনাকে এই গ্রাম ছাড়তে হবে, কথাটা মনে থাকে যেন। শুনুন, ইপটিজিং এর জন্য শুধু ছেলেরাই দায়ী না, এর জন্য মেয়েরাও দায়ী। আপনি যেভাবে খোলামেলা চলছেন, ছেলেদের নজর তো আপনার উপর পড়বেই। এরপর থেকে গায়ে অবশ্যই ওড়না দিয়ে চলবেন। কিরে মন্টু, নবাব বললো আজকে দুপুরে পেট চুক্তি খাওয়াবে, কি দুপুর শেষ হয়ে গেল, কি পেট চুক্তি কখন খাবে? কই আসলো না তো। আরে ভাই আপনি টেনশন নেন না তো, নবাব যখন কথা দিয়েছে তখন দেখবেন ঠিকই আসতেছে। এত জোর দিয়ে বলিস না, বড় লোকের ছেলেরা খেয়াল খুশি মতন কথা বলে, কিন্তু কথা আর কাজে মিল থাকে না। দেখে জন্টু, মন্টু একটু চা। কে জন্টু, কে মন্টু? আমার আসতে দেখে তোরা আমার নামে অনেক বদনাম করলি, তাই না? কি বলিস, তুই আমাদের বন্ধু, কোন নামে কেন বদনাম? তুই বলিসনি, আমি রবির কথাটাই বলে দিচ্ছি। এত জোর দিয়ে বলিস না, বড় লোকের ছেলেরা খেয়াল খুশি মতো অনেক কথাই বলে, কিন্তু কথা কাজে কোনো মিল থাকে না। তাহলে চাপাবাস আইডিয়ার উপরে কথা কয়। এই কি বললি? কথাবার্তা বুঝে শুনে বলবি, শুধু শুধু মন্তব্য করবি না। ওই বললি বললি কি বললি কি বললি কি বললি বল, মাথা গরম হওয়ার আগে বল, তা না হলে মাথা গরম হইলে এই খাওয়াই হবে তোর জন্মের শেষ খাওয়া। বল বল কি বলেছিস? বলছি ওই শালা চাপাবাস আইডিয়ার উপরে কথা কয়, আমার মাফ করে দেন।
কি কিছু বলবেন? আপনি এতক্ষণ যাকে মারছিলেন সে আমার আত্মীয়। ও, আত্মীয়। কি ব্যাপার, সমস্যাটা কি? হ্যাঁ, আপনি আবার পিছু হাঁটছেন কেন? আমার তো কোনো সমস্যা নেই, আমি শুধু আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি মেয়েদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না। বাহ, আপনি তো আজকে ওড়না পরেছেন। হ্যাঁ, আপনি বলেছিলেন না পড়ে কি কোনো উপায় আছে, না হলে তো আমাকে আবার গ্রাম ছাড়া করতেন। এ কথা বলেছি আমি? হ্যাঁ, তখন হয়তো আপনার মাথা গরম ছিল। বাবা, আমার একটা কথা, আমি এই গ্রাম ছাড়তে পারবো না। গ্রাম ছাড়লে তো আর আপনাকে দেখতে পারবো না। আমার দেখা আপনার পেতেই হবে কেন? আপনি এত কিছু জানেন, এত কিছু বুঝেন, গণকের মতো সবার মনের কথা বলে দিতে পারেন, অথচ আমার মনের কথা বলতে পারছেন না। আপনার মনের কথা বুঝলাম। আপনি আমাকে ভালোবেসে ভুল করছেন। ভালোবাসা আমার জন্য নয়। আমি মাথা গরম মানুষ, আমার সাথে আপনি মানিয়ে চলতে পারবেন না। আমি ঠিক মানিয়ে নিতে পারবো, আমাকে একটা সুযোগ দিয়েই দেখুন না। আর আপনি মানুষ হিসেবে খুব ভালো, হয়তো একটু মাথা গরম, কিন্তু আপনার ভিতরে একটা ভালো মানুষ আছে। আমাকে একটা সুযোগ দিন আপনার পাশে থাকার, আমি আপনার আপন হতে চাই। এই নবাবের বাবা, শোনো না, আমি না একটা জিনিস খেয়াল করেছি। কি বিষয়? আমাদের নবাবের না পরিবারের প্রতি কোনো লক্ষ্য নেই, মা বাবার প্রতি কোনো শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নেই। কোত্থেকে থাকবে? বাপের টাকা পয়সা সমানে মানুষজনের পেছনে উড়িয়ে বেড়াচ্ছে, যখন যা খুশি করে বেড়াচ্ছে। এরকম ছেলের বাবা মা পরিবারের প্রতি কিভাবে দায়িত্ববোধ শ্রদ্ধাবোধ তৈরি হবে তুমি বলো? নিজের প্রতি তো তোমার ছেলের কোনো দায়িত্ববোধ নেই, যখন যা খুশি করে বেড়াচ্ছে। এতবার করে ওকে বললাম যে আমার ব্যবসাটা একটু বুঝে নিতে, কিন্তু তোমার ছেলের তো এক কথা, আমি যতদিন বেঁচে আছি ও ব্যবসার ধারে কাছে যাবে না। আর এর জন্য আমি একটা জিনিস ঠিক করেছি, ওকে ঘরমুখো করার জন্য ওকে বিয়ে করানো দরকার, আর বিয়ে করিয়ে একটা সুন্দর বউ ঘরে আনতে হবে। কি বললে তুমি? তোমার কি মাথা ঠিক আছে? তোমার মাথা গরম ছেলে নবাব কোনো কিছু হলেই মানে বাড়ি ঘর শুদ্ধ একদম তোলপাড় করে ফেলে। আমরা বাবা মা এই জন্য নিজের সন্তানকে মানে সহ্য করছি, কিন্তু বাইরের মেয়ে সেটা সহ্য করতে পারবে? তুমি যাই বলো না কেন, এইরকম ধরনের ছেলেরা না বিয়ের পরে একদম চেঞ্জ হয়ে যায়, শান্তশিষ্ট হয়ে যায়, আর বউ ভালো হলে তো কথাই নেই। ঠিক আছে, তুমি যদি মনে করো যে ওকে বিয়ে দিলে ওর দায়িত্বজ্ঞান বাড়বে, পরিবারের প্রতি তার মায়া বাড়বে, তাহলে বিয়ে করিয়ে দাও। তবে একটা কথা, যাই করো আর নাই করো, তোমার নবাবকে না জানিয়ে কোনো কিছু করতে যেও না, তাহলে কিন্তু ঝামেলা বাড়বে। আরে না না, আমি আজকে ওর সাথে বিয়ের ব্যাপারে কথা বলবোই। কি বললে মা? তুমি আমাকে বিয়ে করাবে? কবে, কখন, কাকে, কোন বাড়ির মেয়ে? আরে বাবা, এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে উত্তর দিব কিভাবে? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর। তুই যেভাবে বলতেছিস না, মনে হইতেছে আমি তো ছাত্রী আর তুই আমার গৃহ শিক্ষক। ধরে নাও তাই। চৌধুরী বাড়ির মেয়ে রিয়া। বুঝছি, কিন্তু কবে? কি ধরে নে, এক সপ্তাহের মধ্যেই। কিন্তু মা, ওই অহংকারী বেয়াদব মেয়ে আমার তো চলবে না। তাহলে কাকে চলবে শুনি? কেন, রানী? রানী? হ্যাঁ মা, দেখতে যেমন রানীর মতো তেমনি তার স্বভাব অত্যন্ত ভালো একটি। চাই নাকি? আচ্ছা, এই রানীটা কে রে? কার মেয়ে? চিনলাম তো। হ্যাঁ, পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই নেই। রানী ইচ্ছে দিনমজুর রহিম শেখকে। দিনমজুর রহিম শেখ? তার মানে যে রহিম শেখ আমাদের গোডাউনে ভ্যান গাড়ি দিয়ে মাল টানে, সেই রহিম শেখ? সেই রহিম শেখ হবে আমাদের বেয়াই? হ্যাঁ মা, আত্মীয় হলে তো তাই হবে। অসম্ভব, এই বিয়ে কোনো মতে হতে পারে না। একজন দিনমজুরের মেয়ে সে হবে এই বাড়ির বউ? সম্ভব না বাবা,
কোনোভাবেই সম্ভব না। তোমার নবাবের সুখ চাইলে তাই হতে হবে মা, কারণ আমি রানীকে ভালোবাসি। বিয়ে যুদ্ধ করতে হয়ে আমি রানীকেই করব। নবাব, একটু বুঝতে চেষ্টা কর, এই বিয়েটা করলে তোর বাবার মান সম্মান কিচ্ছু থাকবে না, সব ধুলোয় মিশে যাবে। তোমাদের মতো বিত্তশালী বাবা মায়েরা ছেলে মেয়েদের ভালোবাসা মূল্যায়ন করে না বলেই তাদের জীবনে সুখ হয় না। ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো, মনে হয় না রাজি হবে, তারপরও শুধু তোর জন্য আমি তোর বাবার সাথে কথা বলবো। এই যে নবাব ভাই, হিরোর স্টাইলে এভাবে কোথায় যাচ্ছেন? কিছু কি শুনেছেন? কি? আপনার সঙ্গে আমার বিয়ের কথা। শোনো রিয়া, আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। প্রথম প্রথম এ কথা সবাই বলে, আমি কি দেখতে খারাপ নাকি? এই 5 গ্রামে আমার মতো সুন্দরী মেয়ে আছে নাকি? আর আমার বাবার কম সম্পদ আছে? আমিও পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনার সাথে যখন আমার বিয়ের কথাই হয়েছে, আপনাকে আমি বিয়ে করেই ছাড়বো। আর আপনি হবেন আমার জীবনের হিরো, কারণ এই অত্র এলাকায় আমার মতো মেয়েই একমাত্র আপনার বউ হওয়ার যোগ্য। কথাটা মনে রাখবেন। একটা বেয়াদব মেয়ে। রিয়া, আসলে আমি অনেক ভেবে দেখলাম তুমি আমার বউ হওয়ার একমাত্র যোগ্য পাত্র। সত্যি বলছেন নবাব ভাই? হ্যাঁ রিয়া, আমি সত্যি বলছি। তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি আমার হাত ধরে দেখো। আমি কি ভাবলাম? কি বলছো তুমি রেনু? চৌধুরী বাড়ির মেয়ে রিয়া হলে আমি এই বিয়ে মেনে নিতাম, কিন্তু সামান্য একটা দিন মজুরের মেয়ে কখনো এই শিকদার বাড়ির বউ হবার যোগ্যতা রাখে না। কেন যোগ্যতা রাখে না বাবা? রানীর শিক্ষিতা ভদ্র মেয়ে, আর ওই রিয়া একটা উচ্ছৃঙ্খল বদমাইশ মেয়ে। আমি কখনোই রিয়াকে বিয়ে করবো না বাবা। চুপ করো। তুমি রানীর যে পরিচয় দিচ্ছ সেটা কোনো পরিচয় না। প্রয়োজন তার সামাজিক অবস্থান, প্রয়োজন তার অর্থনৈতিক অবস্থানের। ওই রানীর কি যোগ্যতা আছে আমার ছেলের বউ হবার? কি যোগ্যতা আছে তার এই পরিবারের বউ হবার? ওহ বাবা, তোমার দৃষ্টিতে হয়তো ওই মেয়ের কোনো যোগ্যতা নেই, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তোমাকে, হ্যাঁ বাবা, এবং তোমাকেও বুঝতে হবে আমি ওই মেয়েকে ভালোবাসি বাবা, ভালোবাসি। মাথা গরম করিস না নবাব। তুই আমাদের একমাত্র সন্তান বলে সারা জীবন তো সবকিছু আমরা সহ্য করেছি, মেনে নিয়েছি, কিন্তু এটা মানতে পারবো না। ওই রানীর পরিবার আমাদের সাথে যায় না, এটা তোকে বুঝতে হবে। আমি এটা মানতে পারবো না বাবা, আমি এটা মানতে পারবো না। তুই কথা দে, তুই কথা দে, ওই মেয়েকে তুই ভুলে যাবে। বাবা, তোমাকে কথা দিলে যে আর একজনকে দেওয়া কথা ভঙ্গ হবে আমার। আমি কাউকে দেওয়া কথা ভঙ্গ করতে পারবো না বাবা, তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। তাছাড়া তুমি তো শুধু তোমার কথাই বলছো, এমনও তো হতে পারে ওই দিনমজুর তার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে নাও দিতে পারে। তোর কথা শুনে আবার হাসি পাচ্ছে নবাব। এই প্রস্তাব পেলে ওই গরিব ফ্যামিলি সেই প্রস্তাব লুফে নেবে। সেটা তো না হতে পারে বাবা, আর ওরা গরিব হতে পারে কিন্তু লোভী নয়। তুই প্রমাণ চাস যে ওরা লোভী? হ্যাঁ চাই। বেশ, এই প্রস্তাব নিয়ে আমি যেতাম না, কিন্তু যাবো। আমি যাবো শুধু এটা প্রমাণ করার জন্য যে ওরা কতটা লোভী এবং গরিব। ঠিক আছে বাবা, যাও। তবে আমার একটা কথা আছে। কি কথা? যদি রহিম মিয়া আমার প্রস্তাব মেনে নেয়, তাহলে তোকে স্বীকার করতে হবে যে ওরা গরিব এবং একই সাথে লোভী। সেক্ষেত্রে এই বিয়ের ব্যাপারে আমি যে সিদ্ধান্ত দিব তোকে মেনে নিতে হবে। আর যদি প্রস্তাব ওরা মেনে না নেই, তাহলে আমি যা করব তুমি তা মেনে নিবে বাবা? হ্যাঁ, নেব। ঠিক আছে বাবা, তাহলে যাও, চ্যালেঞ্জ গ্রহণ করো। আচ্ছা, তুমি বাপ বেটা মিলে কি চ্যালেঞ্জ দেওয়া শুরু করলে? হ্যাঁ, আচ্ছা তুমি যদি চ্যালেঞ্জ হেরে যাও তখন? মিঠু শিকদার চ্যালেঞ্জে হারে। এই বাপ বেটার এই চ্যালেঞ্জ নেওয়া তো তোমার মোটেও ভালো লাগতেছে না। রহিম মিয়া, রহিম মিয়া। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গরিবের বাড়িতে আপনি?
বাধ্য হয়ে আসলাম। করে রানী এ তোর শিকদার চাষে আইসে চেয়ারটা দে। না না, চেয়ার লাগবে না, আমি যেই কথা বলতে এসেছি আমার কথা শোনো। তোমার মেয়ে আর আমার ছেলে আমাকে বাধ্য করেছে আজকে তোমার বাড়িতে আসতে। মানে কথাটা ঠিক বুঝতে পারলাম না শিকদার ভাই। আমার ছেলে তোমাকে শ্বশুর বানাতে চায়। তোমার মেয়ে রানীকে আমার ছেলে পছন্দ করেছে, তাকে সে বিয়ে করতে চায়। এইটা কি করে সম্ভব শিকদার ভাই? রহিম মিয়া, পৃথিবীতে অনেক সময় অসম্ভব ঘটনাও সম্ভব হয়ে যায়। নাহলে তোমার সাথে আমার আত্মীয়তার তো কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু এখন দেখো। সেই সম্ভাবনা শিকদার ভাই এখনো নাই। এত বড় সুযোগ পেয়েও তুমি এই কথা বলছো কেন রহিম মিয়া? শিকদার ভাই, এই আমি একটা সামান্য দিনমজুর, আপনাকে ভাষায় কয় ডেলি লেবার। বাজার ঘাট রাস্তাঘাটে কাম করে বেড়াই, মাসের বেশিরভাগ সময় আপনার ওখানে আমি কাম দিই। এখন একটা কথা কি জানেন, এই মালিক হিসেবে এই এলাকায় আপনার যেরকম মান সম্মান আছে, কর্মচারী হিসেবে তো আমারও একটা মান সম্মান আছে নাকি? ওরা একে অপরকে ভালোবাসে। তাছাড়া তোমার মেয়ে কিন্তু আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবে। আমার এই যে এত এত সহায় সম্পত্তি সবকিছু তো তোমার মেয়েরই হবে, তোমার হবে। শিকদার ভাই, টাকা পয়সা ধন সম্পত্তি এগুলার লোভ আমার মেয়ের নাই, আর আমারও নাই, এটা তো আপনি খুব ভালো করেই জানেন। তার মানে তুমি বলতে চাইছো আমার নবাব খারাপ? ভালো তো বলতে পারতেছি না শিকদার সাহেব। যে ছেলে বাজারে রাস্তাঘাটে চার দোকানে মানুষের থাপড়ায় মারে উষ্টা দেয়, সেই ছেলের ভালো কেমনি কই? শুধু আমি কেন, পৃথিবীর কোনো বাবাই এই ধরনের ছেলের সাথে তার মেয়েকে তুলে দেবে না। তুমি বুঝতে চেষ্টা করো রহিম মিয়া, বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি না করো না রহিম মিয়া, তুমি রাজি হয়ে যাও। মালিক, বেয়াদবের মতো আপনার সামনে অনেক ভালো মন্দ চওড়া বক্তব্য দিয়ে পেয়েছি, আমার আর বেয়াদবি করতে বলবেন না। আসসালামু আলাইকুম। একটা সামান্য দিন মজুর মুখের উপর আমার প্রস্তাব ফিরিয়ে দিল। আমি কি ভুল শুনছি নাকি কানে? না 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 মা, তুমি কানে ভুল শোনোনি। আমি তো আগেই বলেছিলাম ওরা গরিব হলেও লোভী নয়। আরে ওরা অর্থবিত্ত দেখবে না, দেখবে পাত্র ভালো না মন্দ, বেকার না চাকরিজীবী, গুন্ডা না মাস্তান। রানীর বাবা হয়তো আমার ভালো দিকটা না বলে খারাপ দিকটা একটু বলেছে। তবে যাই হোক বাবা, তুমি কিন্তু চ্যালেঞ্জে হেরে গেছো। তবে শোনো বাবা, এখন বাকি কাজটা তোমার এই মাথা গরম নবাব ছেলেকেই করতে দাও, আমি দেখছি কি করা যায়। গেলে তো ছেলের সাথে চ্যালেঞ্জে হেরে, এখন তো সেই রানুকে এই বাড়ি বউ করে নিয়ে আসতে হবে। ওই যে গেল। ভাই চুপ করো তুমি, এমনি কিন্তু আমার মেজাজ এখন খারাপ হয়ে আছে। রানী, রানী, রানী কোথায় তুমি? রানী, আরে আসো আসো আসো। কি হয়েছে বলো? আরে আসো, আর সময় নষ্ট করব না। আমার বাবা আমাদের বিয়ে আর বাধা দিতে পারবে না। চলো চলো, আমি তোমাকে বিয়ে করব। আরে তো একদম দাঁড়াও। তোমার মতো ভব ঘুরে বেকার গুন্ডা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। দেখুন, আপনি না জেনে আমার সম্পর্কে আমার বাবার কাছে অনেক খারাপ কথা বলেছেন। আরে আমার খারাপ বিষয়গুলো খুব বেশি আপনার চোখে পড়েছে, তাই না? আমার একটি ভালো কাজও কি আপনার চোখে পড়েনি? আরে আপনার মেয়ে তার ভালোবাসা দিয়ে আমাকে জয় করেছে বলেই তো আমি তাকে ভালোবেসে বিয়ে করতে চাচ্ছি, অন্যায় তো কিছু করিনি। কিন্তু আপনি গরিব হলেও ঠিক আমার বাবার মতো আপনারও আছে আকাশচুম্বী অহংকার। পার্থক্য শুধু একটাই, আমার বাবা বড়লোক আর আপনি জাস্ট গরিব। কিন্তু আপনাদের অহংকার ইগো সেম টু সেম। আপনি আমাকে খারাপ বলেছেন কিভাবে? আমি খারাপটা কি করেছি? আমি অন্যায়টা কি করেছি? আমি কি আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়েছি? আমি কি আপনার মেয়েকে কখনো ডিস্টার্ব করেছি? আমি কি এই গ্রামের কারো ঘুম নষ্ট করেছি? আমি কি কারো টাকা মেরে খেয়েছি? তাহলে তাহলে আপনি আমাকে কিভাবে খারাপ বলেছেন? জবাব দিন আমাকে, আমি কি অন্যায়টা করেছি আর আপনি আমার সম্পর্কে আমার বাবার কাছে এত খারাপ কথা বলেছেন? বলুন। আমাকে ক্ষমা করে দাও বাবা, ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি। কিন্তু এটা তো ঠিক,
তুমি বেকার, তুমি কোনো কাজকর্ম করো না, তুমি গুন্ডা, তুমি ভবঘুরে, বাবের অঢেল টাকা আছে তাই দু হাতে ঘুরে বেড়াও, উড়িয়ে বেড়াও। এটা তো ঠিক না, এটা 100 বার ঠিক না। পৃথিবীর কোনো বাবা আছে তোমার মতো বেকার, ভবঘুরে, গুন্ডা, লাফাঙ্গা রাতে তার মেয়েকে তুলে দিবে? প্রতিটা মেয়ের বাবাই চায় ওই সন্তান, ওই ছেলেকে যে নিজে পরিশ্রম করে সামান্য আয় করলেও ওই বাবার মেয়েকে মোটা কাপড় আর মোটা ভাত দিতে পারবে। এটাই বাবার সবচেয়ে বড় সন্তান। তুমি এটা করে দেখাও। তুমি তো বেকার, এটা তো পারো না। যখন তুমি এটা করে দেখাবে তখন আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। নবাব, বাবা তো ঠিকই বলেছে, আগে তুমি কিছু করো, নিজে আগে উপার্জন করো, তারপর না হয় আমরা বিয়ে করব। আর আমি তো তোমারই আছি নবাব। রানী, তুমিও? ওকে। বাবা, মায়ের মুখ থেকে আমি কি শুনলাম বাবা? ঠিকই শুনেছিস। আসলে আমি ব্যাংকে আমাদের এই বাড়ি, গোডাউন, গুদামঘর সবকিছু মর্টগেজ রেখে একটা বড় লোন নিয়েছিলাম, কিন্তু সেই লোন শোধ করতে পারিনি বলে ব্যাংক বলেছে কালকের মধ্যে সবকিছু তাদেরকে হস্তান্তর করতে হবে। তাহলে এখন কি হবে বাবা? ভয় পাস নেই, আমরা না হয় আমাদের সেই পুরনো ছোট্ট বাড়িতে চলে যাব যেখানে তুই জন্মেছিলি। তারপর বাজারে ছোট্ট একটা দোকান দেবো, সেটা আমরা বাপ বেটা দুজনে চালাবো। তুই পারবি না বাবা? পারবো বাবা। আমার পিঠ থেকে বেকারত্বের সাইনবোর্ডটা নামানোর জন্য আমি সব করতে পারবো। প্রয়োজনে ভ্যান গাড়ি চালাবো, রিক্সা চালাবো, ঠেলায় মাল টানবো, তবু আমি আমার বেকারত্বর জীবন থেকে মুক্তি লাভ করব, যাতে কেউ আমাকে আর বেকার বলতে না পারে বাবা। এত কষ্ট তুই করতে পারবি রে বাবা? হ্যাঁ বাবা, আমি পারব। পারতে যে আমার হবেই। আর তুমি যদি আমাকে দোয়া করো তাহলে অবশ্যই আমি সব করতে পারবো বাবা। এই শোনো, আমার মালিক তো বাসায় থাকে না, এই বাগানটা সুন্দরভাবে পরিষ্কার করবা প্রতিদিন। তুমি এই বাবদে পাবা 300 টাকা, আর আমার এই গাড়িটা পরিষ্কার করবা এই বাবদে পাবা 200 টাকা প্রতিদিন। গাড়ি? জি। আচ্ছা ঠিক আছে, আমি পারবো না। বাবা, বাবা তুমি ভ্যান চালাচ্ছ কেন বাবা? কোনো অসুবিধা নেই বাবা, কোনো অসুবিধা না 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 না। আরে তোমার কি অবস্থা বাবা? কিচ্ছু হইব না। আমি থাকতে তুমি ভ্যান চালাতে পারো না, আমি চালাচ্ছি। তুই পারবি না বাবা, আমার পরিশ্রম করার অভ্যাস আছে, তোর তো অভ্যাস নাই। পারবো, সব পারবো বাবা, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওঠ, আমি ঠেলতেছি। হ্যাঁ, সাবধানে সাবধানে। আচ্ছা বাবা।
আসলে পরিশ্রম হলো সফলতার মূল কাঠি। মানুষের ভালোবাসা অর্জন করতে গেলেও পরিশ্রম করতে হয়, কাজকর্ম করতে হয়। সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে গেলেও এই কাজকর্মই করতে হয়। এই কাজকর্ম বা পরিশ্রমের কোনো বিকল্প নাই। যদিও আমি একটা মিথ্যা কথা প্রচার করেছিলাম, বলেছিলাম যে ওই ব্যাংক ঋণ পরিশোধের কথা, এবং সেই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে আমি আমার নিজের বাসা ছেড়ে দিয়েছি। নিজে অনেক পরিশ্রম করেছি, রাস্তায় রাস্তায় কাজ করেছি, সেই সাথে আমার নবাবকে দিয়েও অনেক পরিশ্রম করিয়েছি। কিন্তু সব কিছু আমি করিয়েছি আসলে নবাবকে জীবনের মানে বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমার চেষ্টা সার্থক। আজকে আমার নবাব পরিশ্রমী একটা মানুষ, নিজের পরিশ্রমে এই ব্যবসা প্রতিষ্ঠান সে আজকে দাঁড় করিয়েছে। সত্যি কথা হলো যে আমার ব্যাংক থেকে ঋণ নেওয়ার অভ্যাস নাই। ব্যাংকে আমার 1 টাকাও ঋণ ছিল না কখনো। আমার বাড়ি ঘর সহায় সম্পত্তি কোনো কিছু ব্যাংক নিয়ে যায় নাই, সব কিছুই কিন্তু আমার নিজেরই আছে। আসলে আমার বাবা যে কষ্টের কথা বলল, সেই কষ্ট তো আমার কষ্ট নয়, সেই কষ্টই তো আমার মাথাকে ঠান্ডা করে দিয়েছে। আর আমি এই সব কিছু শিখেছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা সুকৌশলে আমাকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু তারপরেও যে একজনের কথা না বললেই নয়, সে একজন হচ্ছে আমাদের রহিম চাচা। এই রহিম চাচাই সর্বপ্রথম আমাকে শিখিয়েছে যে তোমার কাজ তোমাকেই করতে হবে, বাবার টাকায় ফুটানি করলেই চলবে না। তাই আমি তাদের সবার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে, রহিম চাচার কাছ থেকে, রহিম চাচার মেয়ের কাছ থেকে, উপস্থিত সকল গ্রামবাসীর কাছ থেকে আমি বুঝতে শিখেছি যে সবাইকে আসলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে ভালোবাসা জোটে না, পরিশ্রম না করলে সম্মান জোটে না। একটা পুরুষকে অবশ্যই পরিশ্রম করতে হবে, তা না হলে কখনোই জীবনে সফলতা আসবে না। হ্যাঁ বাবা, আমি তো এটাই চেয়েছিলাম। কথা কি জানো, পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ। আর সব কিছুর পিছনেই কিন্তু সবচেয়ে বড় খোঁটা, সবচেয়ে বড় অনুপ্রেরণা তোমার বাবা, আমাদের শিকদার সাহেব। অবশ্যই চাচা, আমার বাবার কাছে তো আমি চিরঋণী, আর আমার মায়ের কাছেও আমি চিরঋণী। তাদের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা কখনোই আমি ভুলতে পারবো না। আর একজনের কথা আপনাদেরকে না বললেই নয়, সে হচ্ছে রানী। আমি আসলে প্রচণ্ড মাথা গরম স্বভাবের একটি ছেলে ছিলাম, আমার সে মাথাটাকে ঠান্ডা করেছে সর্বপ্রথম রানী। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা আজকে আমাকে বলতেই হবে, নবাবকে পরিশ্রমী করে গড়ে তোলার জন্য কৃতিত্ব শুধু আমার একার না। এই যে আমাদের রহিম মিয়া আর রহিম মিয়ার মেয়ে রানী, আপনারা সবাই চেনেন, তাকে পরিশ্রমী করার জন্য কিন্তু এই দুইজনের অবদান অনেক। তাদের এই অবদান কখনোই ভোলার না। মা রানী, আজকে নবাবকে প্রতিষ্ঠিত করার পেছনে, পরিশ্রমী করার পেছনে তোমার অবদানও কিন্তু ভোলা যাবে না। সেই জন্য আমি ঠিক করেছি যে যার স্পর্শে, যার ভালোবাসায় আমার ছেলে আজকে নিজেকে পরিবর্তন করেছে, ঠান্ডা মাথার পরিশ্রমী ছেলে হিসাবে নিজেকে দাঁড় করিয়েছে, তাকেই আমি আমার ছেলের জীবনসঙ্গী করতে চাই। রহিম মিয়ার কাছে অনুরোধ করব যে আপনার মেয়ে রানীকে আমার বাড়ির পুত্রবধূ হিসাবে আপনি অনুমতি দেন, নিয়ে আসতে যেন পারি। কি যে বলেন শিকদার সাহেব, আমার লজ্জা দিবেন না। ওই দিনের কথায় আজকে মনে হয় আপনি একটু না, আমি ওই জন্য বলিনি। সে না রহিম মিয়া, আপনি আমার ভুল বুঝতেছে। আপনার ওই দিনের কথার জন্যই কিন্তু আমার ছেলে ভেতর থেকে জেদটা ধরতে পারছিল যে তাকে পরিশ্রমী হইতে হবে। আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, যার কারণে এত বড় ঘটনা ঘটলো, সেই রানীমাকে দিয়ে আমি কিন্তু আজকে এই প্রতিষ্ঠানের, মানে এই দোকানের উদ্বোধন করতে চাই। আপনাদের কোনো আপত্তি নাই তো? না। তাহলে মা আসো। কাটো। প্রতিষ্ঠান তোমার হাতে উদ্বোধন না, দুইজনই ধরো। আসো বাবা, আসো। মা আজি আরেকটা কাজ বাকি আছে, আমার রানীমার হাতটা দাও। এই হাত যেন কোনো সময় না ছুটে। ঠিক আছে বাবা।